এই ঘটনায় অবশ্যই ফাঁসি দেওয়া হবে। সেখানে ফাঁসি দেওয়া হয়নি, বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন প্রথমত, আর দ্বিতীয়ত তিনি বলছেন এটা নাকি বিরলতম ঘটনা। এই ঘটনা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে বিরলতম ঘটনাটা কি? মানুষ হিসেবে আমরা যে দাবি নিয়ে পথে নেমেছিলাম, যেটা আমরা প্রত্যেকে চেয়েছিলাম ফাঁসির সাজা, তা তো হলোই না। সেখানে দাঁড়িয়ে অপরাধীকে বাঁচানো গেল। আমরা দেখলাম যে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত যিনি ছিলেন সঞ্জয় রায়, তার আজ সাজা ঘোষণা হলো। বলা হলো 50,000 টাকার জরিমানা এবং পাশাপাশি আজীবন কারাদণ্ড বাধ্যতা। কি বলবেন, কোথাও গিয়ে কি সঞ্জয়কে একজনই অভিযুক্ত হিসেবে দেখানো হলো এবং বাদবাকি যারা যুক্ত ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো, যেখানে দাঁড়িয়ে সঞ্জয় বারবার কিন্তু বলছেন যে তিনি দোষী নন? কি বলবেন? দেখুন, একটা কথা পরিষ্কারভাবে বলছি, বিচারপতির বিরুদ্ধচারণ করার কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু আজকে তার যে রায়দান তার কিছু কিছু কথা কিন্তু আমাদের সত্যি ভাবাচ্ছে। কেন ভাবাচ্ছে? আজকে আপনারা প্রত্যেকেই জানেন আজকে ছিল সাজা ঘোষণা এবং বিগত শনিবার দিনই কিন্তু তিনি যে দোষী সেই ঘোষণা হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে মূলত ধর্ষণ, খুন এবং ধর্ষণের সময় মারধর, এই ধারাগুলোতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড আর সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। সেখানে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম এই ঘটনায় অবশ্যই ফাঁসি দেওয়া হবে। সেখানে ফাঁসি দেওয়া হয়নি, বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন প্রথমত, আর দ্বিতীয়ত তিনি বলছেন এটা নাকি বিরলতম ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনাকে বিরলতম ঘটনা না হলে তাহলে কোনটা বিরলতম ঘটনা? যেখানে খাস শহর কলকাতায় আরজি করার মতো একটি হসপিটালে, সেখানে পুলিশের নিরাপত্তার বলয়ের মধ্যে একটা হসপিটালের মধ্যে একজন কর্তব্যরত ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয় এবং কার দ্বারা ধর্ষিত হয়ে খুন হয়? যে সঞ্জয় রায়। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ রাজ্য পুলিশের একটি অংশ, রাজ্য পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে তিনি যুক্ত, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে যে ব্যক্তিরা যুক্ত, এইরকম একজন ব্যক্তি, তার দ্বারা ধর্ষিতা হলেন কে? একজন ডাক্তার, এবং সেটা সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায়। এই ঘটনা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে বিরলতম ঘটনাটা কি সেটা তো আমরা জানতে চাইছি। কারণ একটা আজকে রায়দান যখন হয়েছে, এই রায়দানটা তো এখানেই শেষ না। এই রায়দানটাকে কিন্তু আগামী দিনে প্রেসিডেন্ট করে, অর্থাৎ নজির করে আগামী দিনে এই ধরনের মামলায় এই রায়দানটাকে সামনে রেখে রায় চাওয়া হবে। অন্যান্য মামলায় মানে এই ঘটনাটাকে রেফারেন্স করা হবে, এই রায়কে রেফারেন্স করা হবে অন্যান্য মামলার সঙ্গে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারে বারেই বলছি, আজকে এই যে রায়দান হলো, এই রায়দানে তো আমরা চূড়ান্তভাবে অসন্তুষ্ট। হাইকোর্টে তো নিশ্চয়ই তার পরিবার যাবে, কিন্তু এখানে একটা জিনিস বুঝুন, হাইকোর্টেও যখন যাওয়া হবে তখন একটা প্যারামিটার থাকবে। প্যারামিটারটা কি? সঞ্জয় রায়ের যাবজ্জীবন শাস্তি হয়েছে, এই যাবজ্জীবন শাস্তি থেকে শাস্তি কমানোর জন্য সঞ্জয় রায়ের আইনজীবীরা লড়াই করবেন, আর তিলোত্তমার পরিবার বা বিপক্ষের আইনজীবীরা সেখানে লড়াই করবেন কিসের জন্য? ফাঁসির জন্য। তাহলে এই যে একটা প্যারামিটার সেট হয়ে গেল যাবজ্জীবন কারাদণ্ডের, এখানে থেকে তো আমরা বলছি এটা কি কোনো সাজা? সঞ্জয় রায়ের মতো কোনো অপরাধীকে বা সারা জীবন সরকারের ট্যাক্সের টাকায় জেলে বিলাসবহুলভাবে থাকবে, খাবেই, চলবে। এবং শুধুমাত্র তাই না, 14 বছর পরে কিন্তু এই সঞ্জয় রায় প্যারোলে ছাড়াও পেতে পারে। কারণ সঞ্জয় রায় যদি দেখাতে পারে তার ব্যবহার ভালো, জেলের ভিতরে অত্যন্ত ভালো, বা তার যদি শারীরিক অসুবিধা দেখাতে পারে, পারিবারিক অসুবিধা, 14 বছর পরে সে ছাড়া অব্দি পেতে পারে প্যারোলে। তাহলে ভেবে দেখুন যে সঞ্জয় রায়ের কতই বা বয়স, 14 বছর পরে এমন কিছু বয়স এসে দাঁড়াবে না। ফলে এটা কোনো আমরা বিচার পাইনি, এবং এই জায়গায় দাঁড়িয়ে যে বিচার ব্যবস্থায় ওপরে আঙুল না তুলেই বলছি, একজন সাধারণ মানুষ হিসেবেও বলবো, মানুষ হিসেবে আমরা যে দাবি নিয়ে পথে নেমেছিলাম, যেটা আমরা প্রত্যেকে চেয়েছিলাম ফাঁসির সাজা, তা তো হলোই না। সেখানে দাঁড়িয়ে অপরাধীকে বাঁচানো গেল। এর থেকে আমার মনে হয় অন্য যারা অপরাধী আছে তারা আরো বেশি বেশি করে সাহস পেয়ে গেল। তাহলে হ্যাঁ, এই ধরনের ঘটনা তো ঘটনাই যায়, এটা তো বিরলতম ঘটনা না বিচারপতিদের পর্যবেক্ষণে। দ্বিতীয়ত, এর সঙ্গে সঙ্গে যারা অন্যান্য দোষী ছিল তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা হলো না, অর্থাৎ অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ সহ যাদের নামে অভিযোগ ছিল, যারা গ্রেপ্তার হয়েছিল, তাহলে তাদের বিরুদ্ধে এখনো অবধি কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হলো না? কেন তাদের বিরুদ্ধে কবে ট্রায়াল শুরু হবে? কেন তথ্য প্রমাণ লোপাট মামলায় তারা দোষী সাব্যস্ত হবে না? এগুলো তো প্রশ্ন থাকবে। ফলে আজকের যে জিনিসটা হলো, এটা সম্পূর্ণভাবে একটা আমাদের প্রত্যেকের কাছে লজ্জার দিন,
আমরা লজ্জিত যে তিলোত্তমার ধর্ষক বা হত্যাকারী যে মূল সেই সঞ্জয় রায় এবার বেঁচে থাকবে এবং আগামী দিনে সে ছাড়াও পেতে পারে 14 বছর পরে।